এসে গেছি। সরি, একটু লেট হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি না কিছু। চলো চটপট চটপট তোমরা জয়েন করো। আই এম জাস্ট ওয়েটিং, তোমাদের সবার জন্য ওয়েট করছি। চটপট তোমরা একটু জয়েন করে নাও, তারপর আমি স্টার্ট করব। আজকে লাইভটা খুব স্পেশাল হতে যাচ্ছে। আজকে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টের ওপরে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিগুলোকে সিলেক্ট করেছি। মানে একটা স্টোরির সাথে আরেকটা স্টোরির কোনো ম্যাচ নেই, একদম কমপ্লিটলি। ফার্স্ট চ্যানেলে বলবো তিনটে একদম অন্য রকমের গল্প, সবাই শুনতে যেটা ভালোবাসো। একটা জিনের গল্প থাকছে, জিনের গল্প ডেফিনেটলি তোমাদের সবার ভীষণ ফেভারিট। এবং কদিন আগে আমি যেহেতু তোমার সেকেন্ড চ্যানেলে একটা ইফরিত স্টাইলের একটা ঘটনা শেয়ার করেছিলাম, তো দ্যাটস ওয়াই আমি দিস টাইম এটা আরেকটা ওই ধরনের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, তো সেটা শেয়ার করছি ফার্স্ট চ্যানেলে। তার সাথে একটা খুবই অদ্ভুত বাজে রকম, ঠিক ব্ল্যাক ম্যাজিক তো বটেই, কিন্তু সেটার যা পরিণতি, সেটা যা মর্মান্তিক, তো সেটা ভয়ঙ্কর। এবং সেটা মানে ব্ল্যাক ম্যাজিক হলেও বৌদ্ধিক পার্টটা খুব বেশি ওই গল্পটা, তো সেই একটা ভয়ঙ্কর স্টোরি, সেটা শেয়ার করব। আর তার সাথে থাকছে একটা অদ্ভুত কার্সের গল্প, যেটা একদম ডিফারেন্ট, ভূতের গল্পের থেকে অনেকটাই আলাদা। কিন্তু আমরা এই ধরনের নানান রকমের স্টোরিজ কালেক্ট করতে এবং শুনতে তো ভালোবাসি, সেটা। আর সেকেন্ড চ্যানেলে চলে যাচ্ছি। সেকেন্ড চ্যানেলের জন্য আজকে পুরো বেসড অন ভিউয়ার্স চয়েস আমি রেখেছি। সকাল থেকে প্রায় দুটো জায়গাতেই, ফেসবুক ইউটিউব দুটোতেই ভর্তি ভর্তি কমেন্টস, দিদি অনেক দিন পুনর্জন্ম বা রিইনকার্নেশন, রিবার্থ এই ধরনের স্টোরিজ আসেনি, চলো এগুলো নিয়ে কিছু আলোচনা করো। তো আজকে আবার একটা দারুণ ইন্টারেস্টিং একদম অদ্ভুত কনসেপ্টের ওপরে একটা রিইনকার্নেশন স্টোরি আমি শেয়ার করব। আর তার সাথে এটাও বেসড অন রিকোয়েস্ট, আগের দিন আমি বলেছিলাম করব কিন্তু আমার করা হয়নি, মা মনসার একটা ঘটনা, তো সেই মনসা ঠাকুরের ঘটনাটাও আমি আজকে শেয়ার করব। বাস, সো এটা হচ্ছে আমার প্রি প্ল্যানিং পুরোটা। এবার দি তোমার শাড়িটা দারুণ, তো এবার আসি এই শাড়িটার কথাতে। এক্স্যাক্টলি সৃজিতা, এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণটা, যদিও কি হয় আমাকে যখন সবাই শাড়িগুলো পাঠায়, তো একদম নিউ ব্র্যান্ড কন্ডিশনে থাকে বলে সবগুলোই না অত্যন্ত ফুলে থাকে। আর আমি এরকম একটা মানুষ, আমাকে পুরো শাড়িটা ঢেকে কভার আপ করে দেয়। তো ওটা কি হয়, 2-3 দিন যদি শাড়িটা আমি পরে তারপর যদি, আর আমার কোনো পরা জিনিস তখন ডিসপ্লে করতে ইচ্ছা করে না, তো যার জন্য আমি কিছু পরি না, আমি একদম পাট ভেঙে পরেই তারপরে ডিসপ্লে করি। এবার প্রথম যে যখন আমি শাড়িগুলো খুলে পরছি, একটুখানি ইল ম্যানেজেবল হয়ে যায়। এবং প্রত্যেক দিনই আমার শাড়ির ক্ষেত্রে এই সমস্যাটা হয়, যদি না ভীষণ রকম বডি হাগিং শাড়ি হয়। তো তো চলো একটু শাড়িটার ব্যাপারে বলি। ফার্স্ট তোমাদেরকে শাড়িটা একটু দেখায়, যারা বলছো যে শাড়িটা সুন্দর, জাস্ট লুক অ্যাট দিস। আমি ওয়ার্কটা না দেখালে তোমরা বুঝতে পারবে না। এটা পুরো অর্গানজার ওপরে পুরো ফুল ফুল বডি ওয়ার্ক একটা শাড়ি। এই শাড়িটা না আমি কালকে রিলসের ফর্মে নিয়ে আসবো, এবং পুরো শাড়িটার কাজটা আমি সেপারেটলি ডিসপ্লে করব। এটা পুরো একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের শাড়ি। এটা তোমরা সিল্কের ওপরে বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালের ওপরেও ট্রাই করাতে পারো। এটা কমপ্লিট ফেব্রিক অ্যান্ড হ্যান্ডমেড শাড়ি, ইউ ক্যান সি। আমি জানি না কাজটা কতটা বোঝা যাচ্ছে, অ্যাপারেন্টলি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা তো করছি অনেকটাই। এটা ফুল বডি ওয়ার্ক করা আছে, পুরো বডিতে করা আছে, এক্সট্রিমলি গুড ওয়ার্ক। এতটাই সুন্দর পুরো শাড়ির কাজটা, মানে আই কান্ট এক্সপ্লেন ইউ যে মানে আমি কতটা স্যাটিসফাইড। এবার শাড়িটা ওই যে বললাম, একদম যেহেতু আমি ব্র্যান্ড নিউ শাড়িটা পরেছি, সেই জন্য একটু কম লাগছে, মানে একটু মনে হচ্ছে তোমাদের ফোলা, কিন্তু এটা আমি 2-3 বার পরলে কিন্তু একদম গায়ে মানে বসে যাবে শাড়িটা। এটা কিন্তু মানে খুব ফোলা শাড়ি নয়, এটা কিন্তু বেশ বডি হাগিং শাড়ি বলা যায়। এটা শুধুমাত্র একদম নতুন বলে সেই জন্য এতটা এরকম ফুলে রয়েছে, ঠিক আছে। আই ক্যান জাস্ট শো ইউ সামথিং। এটা তো সবটা দেখানো যাবে না, বাট আমি কিছু কিছু হ্যান্ড প্রিন্টসগুলো দেখানোর চেষ্টা করছি। আমি এই শাড়িটা রিলসে পুরোটা ডিসপ্লে করে দেবো ভালো করে। মানে এটা পুরো বডিটাতে এরকম ওয়ার্ক করা আছে। এটা পুরোটা হ্যান্ড পেইন্টেড শাড়ি, নট প্রিন্টেড, ইটস হ্যান্ড পেইন্টেড শাড়ি। এবং এটা কমপ্লিটলি কাস্টমাইজড ডিজাইনার কালেকশন, যেটা আমাকে পাঠিয়েছে গার্গী চক্রবর্তী। নাও লেট মি টেল ইউ যে গার্গীর কাছে প্রচুর কালেকশন রয়েছে। আমি আগের দিন গার্গীর
প্রচুর শাড়ির কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি ওর কাছে 200-300 টাকা থেকে শাড়ির কালেকশন স্টার্ট হয়। সামার কালেকশন মানে প্রচুর পরিমাণে ওর কাছে অলরেডি ঢুকে গেছে, যেগুলো রেগুলার ওয়্যারের জন্য ভীষণ রকম অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা গিয়ে ওর মানে একবার প্রোফাইল চেক করতে পারো। তো সেখানে আমার মনে হয় যে ওর ডাইরেক্ট লাইভগুলো জয়েন করলে কিংবা ওর কাছ থেকে তোমরা হোয়াটসঅ্যাপের নক করলে ওকে পুরো কালেকশনটা দেখে নিতে পারবে। এবং ওর মজার ব্যাপার হচ্ছে 300 টাকা থেকে স্টার্ট করে তুমি যে কোনো প্রাইসের তুমি যাই কেনো না কেন, তার সাথে একটা কমপ্লিমেন্টারি গিফট কিন্তু ও তোমাদের সবাইকে অফার করছে। তো এটা খুব মিষ্টি একটা সুইট কাইন্ড অফ মানে ভালোবাসা বলা যায়। দেখো আমরা বললে তো সবই বিজনেস পলিসি, বাট ভালোবাসার এই টেকনিকটাও খুব মিষ্টি। যাই হোক, তো একটা সুন্দর সুন্দর গিফটস থাকে, ইভেন সুন্দর সুন্দর কোরিয়ান পার্স থাকে ও আমাকে যেটা পাঠিয়েছিল, আমি ডিসপ্লে করেও দিয়েছিলাম ওটা। তো তোমরা ওর কাছ থেকে পারচেস করতে পারো মানে অ্যাবভ 10K যদি কেউ, কারণ ওর কাছে প্রচুর দামি শাড়িও অ্যাভেলেবেল আছে। যদি অ্যাবভ 10K কেউ ওর কাছ থেকে কিছু মানে টোটাল শপিং করলো, তাহলে তার জন্য কিন্তু একটা গর্জিয়াস পার্টি ওয়্যার, মানে সেটা খুব কম করে হলেও 3-4K থাকবে, তো সেটা ও কিন্তু একদম গিফট পাঠায়। তো যার জন্য যদি তোমরা কেউ কাস্টমাইজড কোনো শাড়ির জন্য ভাবছো যে একদম তোমরা থিম বলে দেবে, পার্টিকুলার ওই থিমের ওপরে পুরো জিনিসটা হ্যান্ডমেড থাকবে, ইন দ্যাট কেস তোমরা ওকে মানে সেই রকমভাবে অর্ডার প্লেস করতে পারো। পুরো শাড়িটা কিন্তু ওর হাতে বানানো। এটা ও আমাকে একটা চিরকুটের মধ্যে দিয়েছিল, আমি চিরকুটটা একটু রিড করছি। হ্যাঁ দিদি ভাই, এগুলো আমার নিজের ডিজাইনের শাড়ি, এগুলো কেউ নিজে কাস্টমাইজ করতে চাইলে সেটাও করিয়ে নিতে পারে। এটা যেটাও আমায় পাঠিয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 1199 টাকা। তো এটা গোয়িং টু বি 1200 পাই। কিন্তু আমার মনে হয় যদি তোমরা কেউ চাও যে আর একটু বেটার করতে এটাকে, ইন দ্যাট কেস ম্যাটেরিয়ালটা অর্গানজা না করে যদি সেই জায়গায় কোনো সিল্ক তোমরা অ্যাপ্লাই করো, ওটা অনেক বেটার হবে। কিংবা তোমরা সুতি বা অন্য কোনো কাপড়ের ওপরেও কিন্তু এটা ট্রাই করতে পারো, এবং দ্যাট উইল টার্ন আউট ওয়ান্ডারফুল থিং। তো আমার মনে হয় সেটা অনেক কমফোর্টেবলও হবে, প্লাস আরও ভালোও হবে। মানে কাজটা তো নিখুঁত, ও ডিসপ্লে করার জন্য দিস ইজ মোর দ্যান এনাফ। বাট আমরা যদি রেগুলার ওয়্যারের জন্য বা কেউ ভালো লেগেছে নেবো বলে এটা করায়, তাহলে ম্যাটেরিয়ালটা ডেফিনেটলি বলা যেতে পারে যে যদি ও ওটা অর্গানজার বদলে অন্য কোনো কিছু দেয়, তাহলে সেটা হয়তো অনেক বেশি কমফোর্টেবল হতে পারে। ওকে, তোমার খুব মিষ্টি দেখতে লাগছে। অপর্ণা লিখছে, হ্যালো আন্টি, আমি সিনঝিনি ইজ ব্যাক অন ইউর লাইভ, থ্যাংক ইউ ফর জয়নিং ডিও। আচ্ছা, তানিয়া ভৌমিক লিখছে, হাই দি কেমন আছো? ভালো আছি। চলো আমি চটপট করে ওর একবার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, 7595999708, 7595999708। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ডেফিনেটলি গার্গিকে রিচ করতে পারো, এবং গার্গির সাথে কথা বলে নিয়ে ডাইরেক্ট নিজের কাস্টমাইজড কোনো ডিজাইন বা নিজের চয়েসের কিছু একদম ওকে মনের মতন করে বললে ও কিন্তু সেটাই এখানে ফুটিয়ে তুলবে। ওর কাজটা কিন্তু এক্সেলেন্ট। আমি এটা লাইভে ঠিক প্রপার ওয়েতে ডিসপ্লে করতে পারছি না, তো আমি এটা একবার এই পুরো ফুল শাড়িটা কালকে রিলসের ফর্মে একটু আপলোড করে দেবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা ওখান থেকে একটু দেখে নিও। ইটস ওয়ান্ডারফুল। মানে আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু ভীষণ সুন্দর। মানে ওর হাতের কাজটা অসম্ভব সুন্দর। ওকে, আর কথা বাড়াবো না, এবারে একদম ডাইরেক্ট যাবো হচ্ছে আজকে স্টোরিতে। তো স্টোরিটা প্রথম আমি যেটা শুরু করব, একটা ভয়ঙ্কর জিনের গল্প দিয়ে শুরু করবো, এবং এত অদ্ভুত ঘটনা, ট্রাস্ট মি আমি ভীষণ অবাক হয়েছি শুনে। যদিও এতটা চর্চা করার পর, এতদিন পর, মানে যদিও অনেক কিছুই নতুন বহু জানার বাকি, কিন্তু তবু কিছু কিছু কনসেপ্টস তো তৈরি হয়েছে। তো বেসড অন দ্যাট এই ধরনের গল্প যে আমি আগে একেবারে বলিনি তা নয়, কিন্তু এটার মতন অদ্ভুত রকম তার পরিণতি এবং অদ্ভুত তার মর্মান্তিক একটা স্টোরি লাইন, মানে এটা আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। চলো আমি স্টার্ট করছি। এটা একটা জিনের স্টোরি। এই যে স্টোরিটা আমি এখন শেয়ার করব, এটা আমাকে পাঠিয়েছে লীনা দত্তা ফ্রম দিল্লি। উনার এক বান্ধবীর পাড়ার ঘটনা। উনার বান্ধবী যখন 6 বা 7-এ পড়তেন, মানে বুঝতে পারছো অনেকটা ছোটবেলায় উনার তখনকার ঘটনা উনি বলছেন। যখন 6-7-এ পড়তেন তখন উনি কিন্তু এখন দিল্লিতে থাকেন, বাট অ্যাকচুয়ালি উনি তো বিলং করেন কিন্তু
ওয়েস্ট বেঙ্গল থেকে। তো বেঙ্গলেরই ওনার একজন ফ্রেন্ডের কথা উনি বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে ওনার একজন ফ্রেন্ড আছে, তো সে যখন ক্লাস 6-7-এ পড়তো তার সাথে ঘটা এখানকারই কোনো একটা প্রত্যন্ত গ্রামের, সম্ভবত সেটা বর্ধমানের কোনো প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো বর্ধমানে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলিতে মা বাবার মধ্যে বাবা বেশ কিছুদিন আগে ধরো মারা গেছেন, মা তার 2 ছেলে আর এক মেয়েকে নিয়ে থাকতো। তো অত্যন্ত হতদরিদ্র পরিবার, তাদের মানে দিন আনতে দিন মানে খায় এরকম ব্যাপার। আর সত্যি কথা বলতে মানে কোনো রকম কিচ্ছু ছিল না তাদের পরিবারে, জাস্ট কোনোভাবে ওই কাঁচা ইটের গাঁথনি দেওয়া একটা বাড়ি, আর তাছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। মানে এমনও দিন গেছে ওদের যে ওরা মানে হয়তো সেদিন রাত্রে কেউ না খেয়ে শুয়ে পড়েছে। কতটা খারাপ অবস্থা ভাবো, মানে গরিবই তো ছিল বাট সেটা কোন মাত্রাতে। তো এই রকম যখন পরিস্থিতি ওদের বাড়ির, সেই মুহূর্তে হঠাৎ করে ওই বাড়ির যে মেয়েটি, সেই মেয়েটির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। মেয়েটার একটি অভ্যাস ছিল যে ও প্রত্যেকটি স্কুল থেকে ফেরার পর, যেরকম সরকারি স্কুল হয় না 4টের সময় ছুটি হয়, ও 4টের সময় ছুটির পরে বাড়িতে ফিরে ওদের বাড়ির পেছনে একটা ডোবা টাইপের ছিল, সেই ডোবাতেও হাত মুখ ধুতে যেত রেগুলার। এবং শীতের দিনে একটুখানি বেলা ছোট হলে যেটা হয় আর কি, তোমার সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, তো মাঝে মাঝে এসে একটু দাওয়ায় বসে জিরিয়ে যেতে যেতে ওর বেশ সন্ধে নেমে যেত। একদিন ওরকম ভাবে ও সন্ধেবেলা ফিরে এসেছে, ওর মা বলছে কি হলো, কি হয়েছে তোর, কথা বলছিস না? ও বলছে না আমার শরীরটা কেমন অস্থির লাগছে মা, আমার কথা বলতে ভালো লাগছে না, আমি একটু রেস্ট করি বলে ও ঘরের মধ্যে ঢুকে গিয়ে, ওদের বেশি না 3টে ঘর মতন, একটা ঘরে একটু রান্নাঘরের মতন সেট আপ করা, আর সাইডে কিছুটা স্পেস আছে, আর একটা ঘরে ওই 2 ছেলে থাকে, আর একদম লাস্ট কর্নারে একটা ছোট্ট মতো ঘর করা, এবং পুরোটাই কাঁচা ঘর আর কি। তো সেই ঘরে ওই মেয়েটি আর মেয়েটির মা থাকতো। তো অনেক সময় আবার মেয়েটার মা কি করতো, ওই যে রান্নাঘরের পাশেই একটা সাইডে করে একটা খাটিয়া টাইপের ছিল, সেখানেই শুয়ে পড়তো। তো এইভাবে ওদের দিন কেটে যায়। এখন যথারীতি এবার ওই মেয়েটার আস্তে আস্তে বিহেভিয়ারাল চেঞ্জটা ভীষণ চোখে লাগতে শুরু করলো। সেই দিনকার পর থেকে মেয়েটা না আস্তে আস্তে নিজেকে মানে একদম আইসোলেটেড করে নিতে থাকে, কারোর সাথে প্রাণ খুলে, আগে কত প্রাণোচ্ছল একটা মেয়ে ছিল, লাইভলি ছিল, ওর মধ্যে মানে প্রচুর এনার্জি ছিল, সবার সাথে হেসে গল্প করতো, কথা বলতো, সেই মেয়ে একদম শান্ত হয়ে যায়, একদম চুপ করে যায়। ওই লাস্ট রুমটার মধ্যে ও পুরো ঘর অন্ধকার করে নিজেকে লক করে নিতে স্টার্ট করে। প্রথম প্রথম এটা সন্ধ্যের পর হতো, সারাটা সকাল মোটামুটি ঠিক থাকতো। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কি হলো যে দেখা গেল যে ওটার সন্ধ্যের পরে হচ্ছে না, ওটা সকাল থেকে স্টার্ট করছে, এবং পুরো সন্ধ্যেবেলার পর ও খালি একবার ঘর থেকে বেরোচ্ছে, বাথরুমে যাচ্ছে, চলে আসছে, এমনকি রাতের ডিনারটা করতে ও আর বেরোচ্ছে না। রাতের ডিনারটা ও বলতো যে আমাকে তোমরা দরজার সামনে রেখে নক করে চলে যাবে, আমি নিয়ে খেয়ে নেব, খেত। তো এই জিনিসটা মেয়েটার মাটার তো ভালো ঠেকেনি। আর গ্রামের দিকের লোকেরা একটু ডাক্তার কবিরাজের আগেই গুণিন টুনিনের ওপর বেশি ভরসা রাখেন। তো ওরা কি করলো, একজন গুণিনের কাছে যোগাযোগ করে যে আমার মেয়ে খুব অদ্ভুত বিহেভ করছে, আমি না বুঝতে পারছি না যে ওর কি হয়েছে। সপ্তাহখানেক হলো ও খালি নিজেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখছে, সারাটা দিন ওখানে চুপ করে ঘুম মেরে বসে থাকছে, সন্ধ্যেবেলা দরজা খুলে একবার খালি বাথরুমে যায়, আবার বেরিয়ে এসে ও কিন্তু ঘরের মধ্যে নিজেকে লক করে নেয়। আর ঠিক রাত্রেবেলা শুধু খাবারটা চাই, আমরা নক করলে মানে জাস্ট বেরিয়ে খাবারটা নিয়ে খেয়ে আবার থালাটা ওখানে বাইরে রেখে দিয়ে ও ভেতরে ঢুকে যায়, বেরোচ্ছেও না, কাউকে ঘরে ঢুকতে অ্যালাউ করছে না। ওর যে কি হয়েছে সেটা বোঝা বড় দায়। এখন এটা যখন শুনলো, গুণিন বললো তাহলে আমি তো একটু তোমাদের বাড়িতে গিয়ে দেখবো। তো উনি আসতেই মানে মেয়েটা সে তিরিক্ষে চিৎকার যে ওকে কেন তোমরা নিয়ে এসেছো, আমি কারোর সাথে দেখা করবো না। যাই হোক, ওকে যখন ধরে পাকড়ে জোর করে নিয়ে যাওয়া হলো, ও জাস্ট কোনো কথা বললো না, পুরো গুম মেরে বসে রইলো। ওই গুণিন ওর মাথাতে খানিকক্ষণ হাত বোলালেন, ওকে জাস্ট অনেকক্ষণ ধরে মানে পিঠে হাত বোলাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, মানে খুব ভালোবেসে আন্তরিকভাবে, খুব একটা জাস্ট কোনো নাড়াঘাটাই করেনি ওকে। যাই হোক, ওকে বললো ওকে ঘরে নিয়ে চলে যান। যেটা ওর মাকে বললো যে আমার যেটা মনে হয় যে এই যা জিনিস ওকে ধরেছে, এই জিনিসটা কোনোভাবেই আমি ওকে ছাড়াতে পারবো না। তোমাদের তো এরকম হতদরিদ্র অবস্থা, আমি যদি এখন একে ছাড়াতে যাই, উল্টে তোমাদের মেয়েটাও মারা যাবে, আর তোমাদের অবস্থা হয়তো আরো খারাপ হয়ে যাবে। তো তার চেয়ে ভালো ও যেমন আছে ওরকমই থাক, তোমরা ওর ফায়দা তোলো।
ও কিন্তু তোমাদের জন্য প্রচুর ফায়দেমন্দ আছে। তো বলছে মানে, বলে ওকে এক এমন জিনে ধরেছে, তোমরা যদি ওকে ডিস্টার্ব না করো, তোমরা ওর কাছে যা চাইবে তোমাদেরকে তাই দিয়ে দেবে, কিন্তু তোমরা ওকে যদি ঘাটাতে যাও বা ওর থেকে ওকে আলাদা করতে যাও, তাহলে ওকে নিয়ে ও মেরে চলে যাবে। তো তখন ওর মা বলছে না না, আমি মেয়েকে নিয়ে এরকম ছেলেখেলা করব, আমি আরো গুণিনের কাছে যাবো মুক্ত মুক্ত। উনি বারবার বলছেন যে আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি শোনো, একে তুমি হাজারো গুণিন দেখাও, একে তুমি কোনোভাবেই ছাড়াতে পারবে না। ইফরিত আছে, একে কোনোভাবেই তুমি ছাড়াতে পারবে না, আর একে একে ও নিয়েই যাবে। ইনফ্যাক্ট যেটা হয়েছে যে ও এতটাই ওকে ওর কন্ট্রোলে বা বসে নিয়ে চলে এসেছে, এখন আর কোনোভাবেই ওকে ছাড়ানো পসিবল না। দিস ইজ সো পাওয়ারফুল। তো ও বলে যে আমি তোমাদের ভালোর জন্য বলছি যে তোমরা নিজের ভালো চাইলে ওকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও। ও আর মানে ওর দ্বারা কিছুই হবে না, মানে ও এবার চলে যাওয়ার পথে, যতদিন ও বেঁচে থাকে। এবার ও এখন 10 বছরও বেঁচে থাকতে পারে, ও 40 বছরও বেঁচে থাকতে পারে, ও কতদিন বেঁচে থাকবে তো আমি জানি না। ও যতদিন ওকে বাঁচিয়ে রাখবে ও ততদিন বেঁচে থাকবে। ও যতদিন বেঁচে আছে তোমরা বাস ওকে মানে জাস্ট ইউটিলাইজ করতে থাকো, কারণ তোমাদের এটাই হচ্ছে তোমাদের জন্য বেস্ট অপশন। কারণ এই মেয়েকে আমি এর থেকে ছাড়াতেও পারবো না, আমার কিছু করার নেই। বেশি কিছু করতে গেলে ওকেও মেরে দিয়ে নিয়ে চলে যাবে, উল্টে তোমাদের বাড়ির প্রতি ওর একটা আক্রোশ তৈরি হবে, সেখান থেকে ও বাড়িতে অনেক ক্ষতি করতে পারে। তো বেটার ওকে ওর হালে ছেড়ে দাও। তারপর থেকে যেটা শুরু হয়, ও আরো দুটো গুণিনের কাছে ওর মা গেছিল, কিন্তু প্রত্যেকেরই মোটামুটি ওপিনিয়ন ওটাই ছিল, টাকা পয়সা টুকটাক যা ছিল ওদের কাছে যতটুকু সামর্থ্য অনুযায়ী খরচা করেছিল, কিন্তু সেরকম ফ্রুটফুল কিছুতেই কিছু হয়নি। ওরা সেই রকম ভাবে কিছু অতটা মানে কোনো গুণিনী কোনো সদুত্তর দিতে পারেনি যে একে ছাড়াতে পারবে বা এই মেয়েকে সুস্থ করতে পারবে। শেষ পর্যন্ত ওরা হাল ছেড়ে দেয়। তখন ওদের ওই ফার্স্ট গুণিনটার কথা মাথায় আসে যে তোমরা যদি ওকে ছাড়াতেই না পারো, ও যতদিন বেঁচে আছে ওর ফায়দা তুলতে থাকো। তো মাসখানেক পরে একদিন ঘরে সেদিন কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। তো ওর মা কাঁদতে কাঁদতে লাস্টে ওই গুণিনের কথা মাথায় চিন্তা করে গিয়ে ওর দরজাটা নক করছে, নক করে বলছে কি, ও মা ও মা তুই একটু দেখ না, যদি আমার ঘরে একটুখানি চাল ডাল তেল নুনের মানে বড় অভাব, আমরা তো না খেতে পেয়ে মরছি, ও মা তুই একটুখানি অ্যারেঞ্জ মানে তুই একটু জোগাড় করে দে না কোনোভাবে। তো ও জাস্ট ভেতর থেকে উত্তর দিল ঠিক আছে, আর কোনো কথা নেই। পরের দিন সকালবেলা ওর মা ঘুম থেকে উঠে দেখছে যা যা উনি চেয়েছিলেন, চাল ডাল নুন তেল হলুদ সমস্ত কিছু, পুরো মাসকাবরার বাজার একদম পরপর পরপর করে ওনাদের ওই মানে মেয়েটির গেটের সামনে এভাবে সাজানো রয়েছে। ওর মা নাকি গিয়ে তাড়াতাড়ি করে সেগুলোকে তুলে নিয়ে রান্নাঘরে গিয়ে, মানে ওদের কাছে ওটা বিরাট ব্যাপার, সারা মাসের রসদ মানে ওটা মানে ওদের কাছে জ্যাকপট পেয়ে যাওয়া, ওদের এতটাই হতদরিদ্র অবস্থা ছিল। এইবার যথারীতি একটা মানুষ যখন কিছু একটা মানে পেয়ে যায় একবার, তার প্রলোভন তার চাহিদা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করে। তো এটা ছিল প্রথম দিন। সেকেন্ড ডেতে এবার আস্তে আস্তে শুরু হলো যে ভালো কাপড় নেই, তো প্রথম প্রথম বলতো আমাকে একটা কাপড় দিবি, আমাকে একটা ভাইদের জন্য একটা জামা দিবি, এই ভাইদের জন্য জামা কাপড় শুরু হলো। তারপর এইবার একটা ব্যাপার হচ্ছে, মাস তিনেকের মাথায় হঠাৎ করে মেয়েটা সন্ধেবেলা থেকে যখন বেরোচ্ছে, এরা দেখতে পাচ্ছে মেয়েটার পেটটা আস্তে আস্তে ফুলছে। দ্যাট মিনস মেবি শি ইজ প্রেগনেন্ট, যেরকম বেবি বাম্প হয় সেরকম বেবি বাম্প হচ্ছে। তো একবার মানে এই যে 3 মাসের মাথায় বেবি বাম্পটা হওয়া শুরু হলো, তার 6 মাসের মাথায় গিয়ে এক সন্ধেবেলাতে ওই অন্ধকার ঘর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে উঠেছে। একটা মানে প্রসব বেদনা উঠলে যেরমভাবে মেয়েরা চিৎকার করে সেইভাবে যন্ত্রণায় ছটফট করছে, এবং সেই সময় তাড়াতাড়ি করে ওর মা এক দাইমাকে ডেকে নিয়ে আসে, এবং ওরা ওই অবস্থাতে ও একটা বাচ্চা প্রসব করে। যে বাচ্চাটা যারা দেখেছে তারা বলে নাকি গ্রামের লোকেরা একদম দবদবে সাদা, মানে এত সাদা ফ্যাটফ্যাটে কোনো বাচ্চা হয় না, মানে নর্মাল বাচ্চারা হয় না, একদম সাদা ফ্যাটফ্যাটে বাচ্চা। আর গায়ের মধ্যে ওই সাদাটার মধ্যে মানে মাঝে 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 না কুঞ্চিত কুঞ্চিত কিছু কিছু হেয়ার্স রয়েছে, আর ফ্যাটফ্যাটে সাদা একটা বাচ্চা। ভাবো ওই মানে ওরকম কোকড়া কোকড়া কিছু কিছু প্লটেড হেয়ার্স, আর তার সাথে ওরকম ফ্যাটফ্যাটে সাদা বডি, এরকম টিপ 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 করে চাইছে। তো
বাচ্চাটা ঘন্টা 2 বেঁচেছিল, তারপর বাচ্চাটা মারা যায়। তো বাচ্চাটা মারা যেতে যখন ওকে জিজ্ঞেস করা হচ্ছে হ্যাঁ রে কী করবো, তখন নাকি মেয়েটি বলেছিল ওর বডিটা নিয়ে গিয়ে শ্মশানের একটা কোনো প্রান্তের কথা মেনশন করে দিয়েছিল, বলেছিল ওখানে গিয়ে ওকে পুঁতে দাও। তো ওখানে ওকে নিয়ে যাওয়া হয়, বাচ্চাটাকে গিয়ে ওর দাদারা পুঁতে দেয় যথারীতি। এরপরে যেটা শুরু হলো, ওর মানে এই যে 6 মাস পরে বাচ্চাটা হলো, তার ঠিক আবার 3 মাস পর শি ইজ এগেন প্রেগনেন্ট। তো আবার ওর ওরকম প্রসব বেদনা উঠলো, আবার 6 মাসের মাথায় একটা বাচ্চা হলো। সেটাও ওই বাচ্চাগুলো হয় 2-3 ঘন্টা করে বেঁচে থাকে, একটার পর একটা বাচ্চা মারা যায়, এবং মারা গেলে ওই বাচ্চাটাকে ওই জায়গাটাতেও পুঁতে দিতে বলে, ওর দাদারা গিয়ে পুঁতে দিয়ে আসে। তো এটা যখন হতে থাকলো, ওদের কোনো লজ্জাও ছিল না কিন্তু তখন, কারণ ওদের কাছে এটা কোনো শেমফুল ব্যাপার ছিলই না। ওরা তো জানতো, ওরা সহ পুরো গ্রামবাসীর লোক জানতো যে ও যে কোনো খারাপ, কারোর সাথে কোনো খারাপ কিছু করছে সেরকম কোনো ব্যাপার নয়, ওর সাথে এমন কোনো একটা জিনিস আছে যেটা আনন্যাচারাল, এবং তার মানে ফলে এটা হচ্ছে। তো যার জন্য ও মানে ওদের কাছে এটা কোনো লজ্জা টজ্জা কিছু ছিল না। ওই বাচ্চাগুলো হতো, দাইমা আসতো, টেনে বার করে দিয়ে ওকে ওয়াশ করে দিত, আর ওই বাচ্চাগুলোকে ও বলতো পুঁতে দিতে। আর বাচ্চাগুলো হয়ে যাওয়ার পর যখন মারা যেত তখন ও ভীষণ কাঁদতো, যতই হোক সন্তান তো কষ্ট করে। আর বাচ্চাগুলোর ডেভেলপমেন্টটা তাহলে বুঝতে পারছো, 6 মাসের মধ্যে কিন্তু বাচ্চাগুলো বেড়ে যেত। যেরকম একটা মানুষের বাচ্চা বাড়তে যতটা সময় লাগে, অতটা কিন্তু লাগতো না সময়। বাচ্চাগুলো মানে আকারে আকৃতিতে যে বিশাল বেডক বড় হতো তা না, মোটামুটি মিডিয়াম সাইজের হতো বাচ্চাগুলো। ওরকম ফ্যাটে সাদা অদ্ভুত দেখতে, 2-3 ঘন্টার মধ্যে বাচ্চাগুলো আবার মরে যেত। আর ওই রকম বারবার ওইভাবে সার্কেলে বাচ্চাটা হতে থাকে। এই 3 মাস অন্তর অন্তর, ওই 6 মাস করে হয়তো ওদের টাইম স্ল্যাবটা ছিল যে 6 মাসের মধ্যে ওটা একটু ডেভেলপড হতো, তারপরে প্রসব বেদনা উঠতো আর বাচ্চাটা হতো, দিয়ে মারা যেত। এইভাবে জিনিসটা চলতে থাকে। তো এর মাঝখানে কি হলো, ও দাদাদের বিয়ের শখ হলো, ও দাদারা বিয়ে করবে। তখন কিন্তু ওদের আর্থিক অবস্থা আস্তে আস্তে অনেক ইমপ্রুভড হয়ে গেছে, কেননা তখন কিন্তু আর ওরা গরিব নয়, ওরা তো যা চাইছে তাই পাচ্ছে। শাড়ি, জামা কাপড়, গয়নাগাটি, জহরত যা চেয়েছে সমস্ত কিছু বাড়ির সামনে, মানে ঠিক ঘরের সামনে ওখানে মজুদ পায়। আচ্ছা, তারপরে ও দাদারা বলে আমি বিজনেস করব। একদিন মানে বলে ওদের বাড়ির সামনে নাকি দেখে বেশ কটা ধানের মড়ায়। আস্তে আস্তে ওরা একটা চালের, ওই যে যেটা চালের ফ্যাক্টরিগুলো হয় না, ওইগুলো তৈরি করে, ওই রাইস মিল টাইপের, যে মানে বর্ধমানের নাকি এখন যথেষ্ট রেকগনাইজড, আমি নামটা আর বলছি না মেনশন করে, তো খুব নাম করা একটা রাইস মিল ওদের রয়েছে কিন্তু এখন বর্ধমানে। এবার এক্স্যাক্টলি জায়গাটা আমি জানি না কোথায়, খুব নাম করা একটা রাইস মিল। কারণ দাদারা এখন আর ওই গ্রামে থাকে না, গ্রামের বাড়িতে, ওরা তো এখন শহরে চলে এসেছে। হয়তো তাদের ব্যাকগ্রাউন্ডটা কেউ জানে কি জানে না সেটাও আমি জানি না, বাট একটা খুব বড় রাইস মিল আছে ওদের এখন। মানে ওদের মধ্যে এক ভাই হচ্ছে বিরাট বড় প্রমোটার, তার বিশাল মানে সে একটা বিল্ডার হয়ে গেছে অনেক বড়, তো তার অনেক বড় বিজনেস আছে। তো এখন ওদের সব খোলা ফাঁপা বিরাট অবস্থা। এবার আস্তে আস্তে ওদের শখ হলো কি ওরা বিয়ে করবে। কি করবে, তো সে বৌদি আসবে বাড়িতে, তার বিয়ের যাবতীয় যা অ্যারেঞ্জমেন্ট, ওকে যা বলা হতো ও সেটাই করে, মানে ও করতো কি কে করতো গড নোজ, বাট সকালবেলা উঠে দেখতো সব ডান, মানে অলরেডি যা 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 বিয়ের লিস্টে যা যা লাগবে একটা বলে দিল, পরের দিনকে সকালবেলা এসে দেখলো যে সব রয়েছে সামনে মজুদ। মানে ওদের কোনো খরচ ছিল না, শুধু পেতো, প্রাপ্তি ছিল। আর মেয়েটা প্রচণ্ড কষ্ট পেত, মানে মেয়েটার লাইফটা পুরো একদম নিঃস্ব হয়ে গেছিল, সে শেষ হয়ে গেছিল। মেয়েটা মরতেও পারতো না, মানে ও কিন্তু নিজেকে নিজে শেষও করতে পারবে না এরকম, মানে ও পুরোপুরি কন্ট্রোল ছিল বাই সামওয়ান এলস, যে কিনা ওকে পুরো ওর মাইন্ড, ওর শরীর সমস্ত কিছুকে কন্ট্রোল করতো। ও ঠিক সন্ধেবেলা শুধু একবার বেরোতো, বাথরুম যেত, আবার ফিরে এসে ও ঢুকে পড়তো ঘরে, রাত্রেবেলা শুধু বেরিয়ে একবার থালাটা নিয়ে খাবারটা খেয়ে আবার দিয়ে চলে যেত। এটা ছিল ওর লাইফ। আর ওর লাইফে কিচ্ছু ছিল না। ওই রকম বারে বারে সন্তান প্রসব করতো, সেই যন্ত্রণা সহ্য করতো, একটা করে বাচ্চা হতো, আর তারপর সেই বাচ্চাগুলো মারাও যেত। আর সে তাদের পর মানে যখন বাচ্চাগুলো মারা যেত ও অসম্ভব কাঁদতো, আর তারপর 2-3 দিন ও কিছু খেতে পারতো না। মানে অবশ্যই মা তো যতই হোক সন্তান হারা, তো স্বাভাবিকভাবে ওর তখন আর ও গলাধ্যকরণ করতে পারতো না, তো ওর ভীষণ কষ্ট হতো। এই ব্যাপারগুলো কন্টিনিউ হতে থাকে ওর সাথে। অ্যান্ড এই করতে করতে যখন মেয়েটার সাথে ধরো এই ঘটনাটা ঘটেছিল যখন ও কত হবে, মানে খুবই ছোট, তখন সবে টিনেজে পা দিয়েছে মেবি। এই মেয়েটা কিন্তু এইভাবেই
46 ইয়ার্স পর্যন্ত, মানে আজ থেকে 12 বছর আগে প্রবাবলি উনি মারা গেছেন। 12 বছর আগে ওনার 46 ইয়ার্স ওল্ড বা 44 46 এরকম হবে ওনার এজ হয়েছিল, ঠিক আছে। তো ওই তখন উনি গিয়ে মানে মারা যান, মানে যখন উনি মারা যাবেন যেদিনকে, সেদিনকে বেরিয়ে এসে ওর মাকে বলেছিল যে ও মামা আমি না কালকে চলে যাব, আমাকে আজ একটু আদর করে দাও না। তো ওর মা ভীষণ কেঁদেছিল এবং বুঝেছিল যে মেয়ের যাওয়ার সময় এসে গেছে, সে এবার টেনে নিয়ে যাবে তাকে। তো খুব দুহাত বলে আদর করে এবং তারপর একটাই আবদার করেছিল যে আমি তো তোমাদেরকে দুহাত যত নিজেকে সম্পূর্ণভাবে শেষ করে অনেক কষ্ট করেছি, তোমাদেরকে সব দিয়ে ভরিয়ে দিয়েছি, আমার শুধু একটাই আবদার, আমাকে পুরো চন্দন কাঠে পোড়ানো হবে, যে যত টাকা তোমাদের খরচ হোক আমাকে কিন্তু পুরোটা চন্দন কাঠে পোড়াবে। তো ওকে চন্দন কাঠে পোড়ানো হয়। আজও নাকি পুরো চন্দনের ধূপ টুপ দিয়ে সারা বাড়িতে ওর মা কিন্তু ওর মানে সন্ধ্যেবেলাতে ওই রুমটার সামনে, স্পেসিফিক্যালি ওই রুমটার প্রতি ওর মায়ের একটা এমন পজিটিভনেস হয়ে গেছে, ওখানে কাউকে ঢুকতেই দেয় না। এখন অবশ্য ওদের বাড়ি আর ওরম নেই, এখন বিরাট অট্টালিকা হয়ে গেছে সেটা, এখন বিরাট বড় বাড়ি। তবে ওই বিয়ে হয়ে যাওয়ার পরে আর দাদারা কেউ ওখানে থাকেইনি, তারা সব বর্ধমানে শহরে চলে এসেছে এবং সেখানে তাদের মতন তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে সংসার করছে। যখনই কিছু দরকার পড়তো চলে আসতো এখানে, বোনের কাছে গিয়ে অর্ডার করতো, বোন দিনের পর দিন দিয়ে গেছে, তারা শুধু দুহাত ভরে নিয়ে গেছে এবং একটার পর একটা জিনিস চেয়ে গেছে। এবং যত পেরেছে ও যতদিন বেঁচে ছিল মেয়েটা, ওর কাছ থেকে একদম বেস্টটা নিমড়ে নিয়েছে। আর মার তো সেরকম করে চাওয়ার কিছু ছিল না, নুন তেল সাবান ছাড়া, তো সেটুকুই যা মাকেও যেটুকু দেওয়ার সে দিয়েছে। কিন্তু ওর মার মানে সে তো মা, সে বুঝতে পারতো যে আমার মেয়ে সত্যি কতটা সাফার করেছে, আমার মেয়ে কতটা কষ্ট করেছে, দিনের পর দিন আমাদের সবাইকে জুগিয়েছে, কিন্তু ও কতটা মানসিক এবং শারীরিক নির্যাতনের উপরে গেছে। মানে এটা হয়তো সে বলতেও পারতো না, যেহেতু সে পুরো অন্য কারো কন্ট্রোলে ছিল, তার কষ্টটাকেও কখনো প্রকাশ করতে পারেনি, কিন্তু মা তো ফিল করতে পারতো না। তো ওই লাস্ট যেদিনকে ও আসে, ওর মা ওকে ভীষণ জড়িয়ে ধরে কান্নাকাটি করে, আদর করে এবং মানে ও খালি বলে যে মা আমি না এবার তোমাদের ছেড়ে চলে যাব, আর তো তোমাদের কোনো অসুবিধা নেই বলো, এখন তো সব তোমাদের হয়ে গেছে, এখন তো তোমরা সব গুছিয়ে নিয়েছো নিজেদেরকে। তখন ও আর কি নিজের দেহ রাখে তারপর, আর ওকে চন্দন কাঠে ওর ইচ্ছা অনুযায়ী ওইভাবেই পোড়ানো হয়েছিল পুরোটা। তো যেভাবে যেভাবে ও বলেছিল ওর কাজটা সুষ্ঠুভাবে করানো হয়। আজও ওই পৈতৃক ভিটেতে নাকি শুধু ওই বুড়ি মহিলাই রয়ে গেছেন। এখন ওই মহিলার তো প্রচুর বয়স হয়ে গেছে, মানে ওর মা, যদি আগেকার দিনে মায়েদের সাথে সন্তানদের ডিউরেশনটা তো খুব বেশি হতো না, তো যার জন্য ওর মা যে খুব বয়স্ক ছিলেন তা নয়, কিন্তু তবু মানে যতটা একটা মানে খুব কম করে হলেও তো ওনার 60 বয়স তো ছিল, তারা এখনো তারপরে আরো 12 বছর পেরিয়ে গেছে, এখন হয়তো 70+ তার এজ হবে। তো 70+ এজ হয়ে গেছে, কিন্তু ওই গ্রামে যেহেতু ওই দিদির এখনো কিছু সময় যাতায়াত আছে বা কখনো কখনো ওখানকার লোকেদের সাথে কথাবার্তা হয়, তো বলে জানিস এখনো পর্যন্ত না উনি ওই রকম ধূপ জ্বালেন সন্ধ্যেবেলা, ওই ঘরটায় কাউকে ঢুকতে দেন, আর ওই ঘরটাকে আর কিচ্ছু করেনি, রেনোভেটও করেনি, ওই ঘরটাকে ওই রকম ভাবেই রেখে দিয়েছে মেয়েটা চলে যাওয়ার পরেও। মানে ওই মেয়ের স্মৃতিটুকুকে আঁকড়ে ধরেই ও ওখানে এখনো বুড়িটা রয়ে গেছে একা, বাকি ছেলেরা ছেলের বউরা সবাই চলে এসেছে। তো এটা একটা খুব মানে অদ্ভুত রকম গল্প। কেউ বলতে পারলো না যে কত নম্বর গল্প, এটা ফার্স্ট গল্প। তুমি রোজ দেরি করে আসবে আর সব লোকে উৎপাত করবে, তা তো আর হবে না। তুমি সময় মতন এসো, তাহলে সবাই উত্তর দেবে তোমাকে। যাই হোক, এটা ফার্স্ট নাম্বার গল্প। হ্যাঁ শোনো, মন দিয়ে গল্প শোনো না, এটা কত নম্বর গল্প জেনে তোমার কি লাভ হবে, তুমি শুনতে থাকো, তাহলেই তো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে কত নম্বর। এত ইম্প্যাশেন্ট কেন তুমি, সব সময় ইম্প্যাশেন্ট। আগের দিন সবাইকে ভীষণ বিরক্ত করেছো তুমি, আমি কিন্তু কমপ্লেন পেয়েছি তোমার এগেনস্টে। সবাই বলেছে যে দিদি দেখো এত বাজে বাজে উল্টাপাল্টা টপিক লেস কথাবার্তা বলছে, এরকম যেন না করেন। তো তোমাকে আমি একবার ওয়ার্ন করে দিচ্ছি বাবা, তুমি এত উল্টোপাল্টা কমেন্ট করো না। আজকে তুমি এখনো করোনি স্টার্ট, বাট করো না। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার ফার্স্ট আজকে জিনের স্টোরিটা। খুব কষ্ট হলো। তো হাই দি নিউ মেম্বার ইন ইউর ফ্যামিলি, কে লিখছে ওটা? সৌমিত্র মুখার্জি। ওকে, সরি সমৃতা মুখার্জি, সরি ওকে, থ্যাংকস ফর শেয়ারিং অল বিউটিফুল স্টোরিজ। থ্যাংক ইউ, খুব ভালো লাগে শুনতে। লটস অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফ্যামিলি। চলে এসো, ভালো লাগবে, আড্ডা মারবো সবাই মিলে, দারুণ এনজয় করা যাবে। আচ্ছা, আত্রেয় প্রধান লিখছে স্যাড স্টোরি।
ওকে, ঠিক আছে। তো ফার্স্ট জিনের স্টোরিটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি আমাকে সবাই এখানে কমেন্টস করবে। এবং অ্যাজ আই টোল্ড বিফোর যে আজকের মানে এই যে উইকগুলোতে আমরা কি করছি, আমরা প্রত্যেক দিন একটা 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 করে স্টোরি আপলোড করছি। সেটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই পজিটিভ ফিডব্যাক এসছে যে দিদি আমাদের এটাতে সুবিধা হচ্ছে, সো তাই জন্যই এটা করা হচ্ছে। তো এটাই আপাতত আমরা কন্টিনিউ করছি। আর আমি চেষ্টা করছি তোমাদের জন্য যদি কিছু আরও সারপ্রাইজিং কিছু আনা যায়। আমার মাথায় কিছু প্ল্যান রয়েছে, অনেকের কাছ থেকে অনেক রিকোয়েস্ট আসছে পডকাস্টের অ্যান্ড অল। তো দেখা যাক সেটা কতদূর কি করতে পারি। আসলে আমার ডিস্টেন্সটা এতটা হয়ে গেছে না, ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, খুব কষ্টের, খুব ভয়ের। ওকে, নেক্সট স্টোরিতে যাব। এটা কিন্তু মানডেতে না, নেক্সট দিন মঙ্গলবার দিনকে সকালবেলা 10টার সময় এটা কিন্তু আপলোড হবে, ঠিক আছে।